তরুণ শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী। তবে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আরও 2 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি। ব্যঙ্গাত্মক এক অনলাইন প্ল্যাটফর্ম কিভাবে কোটি কোটি মানুষের সমর্থন পেয়ে ছাত্র আন্দোলনের প্রতীকে পরিণত হলো, কেন এই আন্দোলনকে মোদী সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ বলা হচ্ছে? আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদী পদত্যাগ চাই। ভারতের জেনজির আক্রমণে নড়বড়ে হয়ে পড়েছে মোদির গদি। একটি সূত্র জানাচ্ছে ইতোমধ্যে মোদি ইসরায়েল সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। সরকার পতন হলে সেখানেই হতে পারে তার ঠিকানা। কিন্তু প্রশ্ন হলো, মোদি যদি সত্যিই পালায় তাহলে ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনার কি হবে? মোদি কি নিজের নিরাপত্তার পাশাপাশি পরম মিত্র হাসিনাকেও সঙ্গে নিয়ে যাবেন, নাকি নতুন সরকারের চাপে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? শেষ পর্যন্ত থাকুন, কারণ উত্তরটা আপনাকে চমকে দিতে পারে। ভারতে বর্তমান শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনা, বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং চাকরি নিয়োগে ব্যর্থতার প্রতিবাদে জেন জির আন্দোলন চলছে, যে আন্দোলন ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ছে। দিন যত যাচ্ছে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি যেন ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজপথের এই লাগাতার বিক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে মোদী সরকারের পতনের শঙ্কা তৈরি করেছে। টানা কয়েক মেয়াদ ক্ষমতায় থাকা কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ার এখন কঠিন পরীক্ষার মুখে। বিশ্লেষকরা বলছে, পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের পট পরিবর্তন। আর এই পতনের শঙ্কা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। তাহলে কি ক্ষমতা ছাড়তে বাধ্য হলে কোথায় যাবেন নরেন্দ্র মোদী? নেটিজেনদের মতে মোদীর সম্ভাব্য গন্তব্য হতে পারে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদেশ ইসরায়েল। বিভিন্ন সময় মোদীর বক্তব্যে ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থন প্রকাশ পেয়েছে। এমনকি ইসরায়েলকে মোদী বাবার দেশ বলেও আখ্যা দিয়েছেন। তাছাড়া বিজেপি নেতারা ইসরায়েলের নেতাদেরকে নিজেদের বাপ বলে মনে করে। নেটিজেনরা বলছে, আদর্শিক জায়গা থেকে ইসরায়েলের সাথে মোদীর যে গভীর মেল, তাতে পতন হলে তিনি সেখানেই সবচেয়ে নিরাপদ বোধ করবেন। ইসরায়েলও মুসলিমদের ভালো চায় না। একইভাবে নরেন্দ্র মোদীর উগ্র সরকার অনেক আগে থেকেই ভারতে মুসলিম নিধন কর্মসূচি চালু করেছে। তাই দুই নেতার মধ্যে আদর্শগত দিক থেকে অনেক মিল দেখা যায়। কিন্তু এর পরেই আসল প্রশ্ন, মোদীর পতন হলে হাসিনার পরিণতি কী হবে? বলে রাখা ভালো, ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে বর্তমানে ভারতে মোদী সরকারের কাছে স্ত্রীর মর্যাদায় অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক ছিল একেবারে ধর্মমর্ম বা পরম বন্ধুত্বের। কেউ কেউ সেটিকে আরেকটু বাড়িয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের কথাও বলেন। সেই সম্পর্কের জোরেই ভারত তাকে আশ্রয় দিয়েছে। প্রশ্ন হলো, মোদী নিজেই যদি ক্ষমতা হারিয়ে বিপাকে পড়েন তবে শেখ হাসিনার ভবিষ্যৎ কী হবে? এ নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ব্যঙ্গ বিদ্রুপের পাশাপাশি প্রশ্ন তুলছে। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এখন একটাই কৌতূহল, মোদী যদি সত্যি ইসরায়েলে চলে যান তাহলে শেখ হাসিনা কোথায় যাবেন? মোদী কি তার এই পরম বন্ধুকেও সাথে করে ইসরায়েলে নিয়ে যাবেন, নাকি হাসিনাকে সম্পূর্ণ নতুন কোনো দেশের খোঁজ করতে হবে? কিন্তু বাস্তবতা কি বলে? কেউ কেউ বলছেন, মোদী পালালেও হাসিনা ভারতেই থেকে যাবেন, কারণ তার অন্য দেশে যাবার কোনো উপায় নেই। ডাইনি হাসিনাকে কোনো দেশই গ্রহণ করতে চায় না। হাসিনা যে ভারতে অবস্থান করছেন সেটি মূলত রাষ্ট্রীয় নীতির অংশ, ব্যক্তিগতভাবে মোদীর সিদ্ধান্ত নয়। বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব ও চীন পাকিস্তান সম্পর্কিত ভূ রাজনৈতিক হিসেব নিকাশে ভারতের স্বার্থ জড়িত, যা সরকার পরিবর্তন হলেও সহজে বদলাবে না। তাই বলা যায়, হাসিনার প্রতি করুণা করে গান্ধী পরিবার তাকে আশ্রয় দিতে পারে। তাছাড়া পরিবারটির সাথে হাসিনা পরিবারের সম্পর্ক খারাপ না। এর আগে অনেকবার গান্ধী পরিবারের সাথে জয় এবং হাসিনাকে দেখা গেছে। কিন্তু আরেকটি সম্ভাবনা আছে, যেটা হাসিনার জন্য সবচেয়ে ভয়ঙ্কর। ভারতের নতুন সরকার যদি বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্বিন্যাসের চেষ্টা করে বা ঢাকার সাথে সদ্ভাব বাড়াতে চায়, তাহলে হাসিনার অবস্থান রাজনৈতিক দর কষাকষির বিষয়ে পরিণত হতে পারে। তাছাড়া মানবতা বিরোধী অপরাধে ফাঁসির আসামি হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। পাশাপাশি ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি অনুসারে হাসিনাকে ফিরিয়েও দিতে পারে ভারত। আর এমনটি হলে শেষ পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলতে হতে পারে হাসিনাকে। সব মিলিয়ে রাজনীতিতে স্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থের হিসাব। তাই ভারতের ক্ষমতার পালাবদল হলে সেই হিসেবের খাতায় শেখ হাসিনার নামটি কোথায় লেখা হবে সেটি এখন দেখার বিষয়। তো দর্শকবৃন্দ, আপনি কি চান ভারত যেন হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিক?
কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য প্রাইম নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ। আন্দোলনের মুখে যখন কোনো সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় কিংবা বেকায়দায় পড়ে যায়, তখন একজন দায়িত্বশীল নেতার ভূমিকা কি হওয়া উচিত? ক্ষমতার দম্ভ আঁকড়ে রাখা, নাকি দেশের ভবিষ্যৎ আর শান্তিকে অগ্রাধিকার দেওয়া? ভারতের রাজনীতিতে ঠিক এমন এক নাটকীয় ঘটনা ঘটে গেল। পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু গল্পটা শুধু এই পদত্যাগের খবরটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আসল চমক লুকিয়ে আছে তার সেই আলোচিত পদত্যাগ পত্রে। তিনি সেখানে কি লিখেছেন জানেন? তার প্রতিটি লাইন যদি আপনি মন দিয়ে শুনেন, তবে রাজনীতি এবং দূরদর্শিতার তফাৎ স্পষ্ট হয়ে যাবে। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, আন্দোলনের নামে ভারত বিরোধী কোনো শক্তি যেন সুযোগ না নিতে পারে, দেশের একতা যেন বজায় থাকে। চিন্তা করে দেখেন, এর মতো ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন যে কোনো সংকটে। তারা মোদী সরকারের রক্ষা কবচ হিসেবে কাজ করেন। সংকট যখন ঘনীভূত হয়, তারা নরেন্দ্র মোদীকে তোষামত করেন না, সঠিক এবং কঠোর বাস্তবতা তুলে ধরেন। কিন্তু অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাগ্যটা চরম খারাপ। ওনার পুরো রাজনৈতিক বলয়টি ঘিরে রেখেছিল ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, তারেক আহমেদ সিদ্দিকী আর আব্দুল মোমেনের মতো ব্যক্তিরা, যারা রাজপ্রসাদের চাটুকারদের মতো সংকটের সময় সঠিক দিক নির্দেশনা দেওয়া তো দূরের কথা, একটা কৃত্রিম অল ইজ ওয়েল বলয় তৈরি করে আসল সত্যটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে ঢেকে রাখতেই ব্যস্ত ছিল। অথচ রাজনৈতিক মসনদে টিকে থাকতে কিংবা চরম অস্তিত্বের সংকট পার করতে ক্ষমতার চেয়েও বেশি প্রয়োজন সৎ, নির্ভীক এবং সঠিক পরামর্শ। আজকের এই পরিণতি দেখে মাঝে মধ্যে মনে হয় 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের অনেক আগে থেকেই যদি সৈয়দ আশরাফুল ইসলামের মতো নির্লোভ এবং দূরদর্শী নেতা বেঁচে থাকতেন, কিংবা দলের সাধারণ সম্পাদক পদে আশরাফ ভাইয়ের মতো কেউ একজন থাকতেন, তবে হয়তো আওয়ামী লীগকে, যেটা 24 ঘন্টার কম সময়ে ফেসবুকে 12 কোটি 90 লাখ অর্থাৎ 129 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে 31 কোটি 10 লাখ অর্থাৎ 311 মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। দুইটা প্ল্যাটফর্ম মিলে মাত্র একদিনে ভিউজ হয় 44 কোটি অর্থাৎ 440 মিলিয়ন। মানে শেষ 24 ঘন্টায় ওনার বক্তব্য 44 কোটি বার দেখা হয়েছে। এরপর গতকাল তিনি আবার একটি শর্ট ভিডিও পোস্ট করেন 40 সেকেন্ডের, যেটা পোস্ট করার মাত্র 3 ঘন্টার ব্যবধানে ইনস্টাগ্রামে 40 মিলিয়ন ভিউজ হয় এবং ফেসবুকে 7 মিলিয়ন ভিউজ হয়। এই দুটি ভিডিওর মাধ্যমে ডিপ স্টেটের বিপুল ফান্ডিং এবং ম্যাটার নিয়ন্ত্রণ করা অ্যালগরিদমে আন্দোলনের উস্কানিমূলক ফুটেজ ভাইরাল করার যে আন্তর্জাতিক অপচেষ্টা চলছিল নরেন্দ্র মোদী, সেটা সরাসরি তিনি নিজে উপস্থিত হয়ে সম্পূর্ণরূপে এক্সপোজড করে দিয়েছেন। শুধু তাই না, গতকাল তিনি তার পুরো মন্ত্রী পরিষদকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কার্যক্রম বাড়িয়ে দেশের প্রজন্মের সাথে, অর্থাৎ পেজ ছিল তার নানা রং বেরঙের প্রতিদিনকার ছবি, ফ্যাশন নিয়ে দেশের তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় মজা করতো, ট্রোল বানাতো, মিমস ভিডিও বানাতো। আর এটা দেখে হয়তোবা তিনিও মজা পেতেন, আনন্দ পেতেন। কিন্তু দল পরিচালনা, সরকারের অর্জন রক্ষা কিংবা জাতীয় সংকটময় মুহূর্তে রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার মতো কোনো গুরুত্বপূর্ণ তথ্য ওবায়দুল কাদেরের ফেসবুক পেজে থাকতো না। বিশ্বাস না হলে ঘেটে দেখতে পারেন। কাদের সাহেব কি পারতেন না দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার কড়া নির্দেশনা দিয়েছিলেন? দেন নাই। উল্টো কেউ যদি গঠনমূলক সমালোচনা করতো, তাকে দল থেকে চিরতরে বহিষ্কার করে দেওয়া হতো। সত্যি বলতে আওয়ামী লীগের মতো এত বড় শক্তিশালী এবং ঐতিহাসিক রাজনৈতিক দলের পতনের পেছনে এই ডিজিটাল অ্যানালগ মানসিকতাই অন্যতম প্রধান একটি কারণ। যাই হোক, ভারতের রাজনীতিতে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, শিক্ষার্থীদের সব দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে। এরপরেও যদি আন্দোলন এবং অস্থিতিশীলতা অব্যাহত থাকে, তবে সাধারণ মানুষের বুঝে নেওয়া উচিত ডাল মে কুছ কালা হ্যায়।